এই হচ্ছে উৎস, এই হচ্ছে উৎস। স্লিটের সামনেও একটা উৎস রাখলাম, অপেকের সামনেও একটা উৎস রাখলাম, লাইট সোর্স। লাইটের যে আর এখানে যেটা পার্পল কালারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ক্রিন। এই হচ্ছে একটা স্ক্রিন, এই হচ্ছে একটা স্ক্রিন, এগুলোকে আমরা স্ক্রিন বলতেছি। আমরা কোন পর্যন্ত আসছিলাম? সিঙ্গেল স্লিট থেকে শুরু করার কথা, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন থেকে শুরু করার কথা। গুড গুড। ওকে, আমরা স্টার্ট করব হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, একক চিরের দরুন অপবর্তন। এটা থেকে ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যতিচার, এটা থেকেও হতে পারে ক্রিয়েটিভ কোশ্চেন। একক চিরের দরুন অপবর্তন বা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন। ওকে, তো ধরো এই হচ্ছে একটা স্লিট, এই স্লিটের প্রস্থ হচ্ছে এ, স্লিটটার প্রস্থ হচ্ছে এ, স্লিটে প্রস্থটা হচ্ছে এ, এই হচ্ছে স্লিটের প্রস্থ এ। তো স্লিটের প্রস্থে পরে যাই, তার আগে দেখাই হচ্ছে এই স্লিটে যখন সোর্স থেকে আলোক রশ্মি যাবে, ধরো এই হচ্ছে উৎস, উৎস থেকে আলোক রশ্মি যাচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ আকারে যাচ্ছে। আমরা এই যে তরঙ্গ মুখটা দেখতেছি, ওয়েভ ফ্রন্টটা দেখতেছি, এর এতটুকু অংশ ব্লক হয়ে যাবে, এই এতটুকু অংশ ব্লক হয়ে যাবে, এরা ইন করতে পারবে না। এই রিজিয়নটা ব্লক হবে, এই রিজিয়নটা ব্লক হবে, শুধু এই এতটুকু ইন করতে পারবে কোথায়? ভেতরে, ভেতরে এন্ট্রি নিতে পারবে শুধুমাত্র এই অংশটুকু। আর হাইজেন্স সাহেব বলেছিলেন যে এখানেও আবার কিছু বিন্দু আছে, যে বিন্দুগুলো প্রত্যেকটা বিন্দু পরবর্তী তরঙ্গ মুখের উৎস হিসেবে কাজ করবে। এখানে যে পয়েন্টগুলো থাকবে, এই পয়েন্টগুলো পরবর্তী তরঙ্গ মুখের উৎস হিসেবে কাজ করবে। উৎস অর্থাৎ এই পয়েন্টগুলো থেকে যে আলোক রশ্মিগুলো, ধরো আলোক রশ্মি কিছু এখানে যাবে, আলোক রশ্মিগুলো একদম সোর্স বরাবর যাচ্ছে যেগুলো, তাদের মধ্যে কিন্তু কোনো পথ ডিফারেন্স থাকবে না, পথের পার্থক্য থাকবে না। এই যে যেগুলো এই পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্টে যে আলোক রশ্মিগুলো যাচ্ছে তাদের মধ্যে কোনো পাথ ডিফারেন্স থাকবে না। ধরো এই পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি এখানে গেল, এই পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি এখানে গেল, তাদের মধ্যে কোনো পাথ ডিফারেন্স নাই। সিমিলারলি উপর নিচে এই পয়েন্ট থেকে আলোক রশ্মি যাবে, এই পয়েন্ট থেকে আলোক রশ্মি যাবে, কোনো পাথ ডিফারেন্স থাকবে না।
এই পয়েন্ট থেকে আলোক রশ্মি যাবে, এই পয়েন্ট থেকে আলোক রশ্মি যাবে, কোনো পথ ডিফারেন্স থাকবে না। অর্থাৎ এখানে যে আলোক রশ্মিগুলো যাবে তাদের মধ্যে যদি কোনো পথের পার্থক্য না থাকে, তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে উজ্জ্বল বিন্দু। ওই পয়েন্টটাকে আমরা উজ্জ্বল বিন্দু বলবো, আর এই উজ্জ্বল বিন্দুটাকে আমরা বলবো কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল, তার মানে এটা হচ্ছে সিবি, কেন্দ্রীয় উজ্জ্বল। আর এখানে এসে আমরা এটাকে বলি চরম। উজ্জ্বল বলি ব্যতিচারে, আর অপবর্ধনে এসে বলি চরম। এটার নাম হচ্ছে কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম। চরম মানে হচ্ছে উজ্জ্বলতা বেশি, আলোর তীব্রতা বেশি। এটা সমস্যা না। কেন্দ্রীয় চরমটা আমরা বলতে পারতেছি যে পথের পার্থক্য যদি 0 হয়, পথ ডিফারেন্স যদি না থাকে, তাহলে আমরা কেন্দ্রীয় চরম পাবো। তাহলে কেন্দ্রীয় চরমের আশেপাশে ধরো আরেকটা বিন্দু, আমরা এই বিন্দুর কথা চিন্তা করি। এটা একটা বিন্দু উপরে, এটাকে বললাম পি বিন্দু। এখন এই পি বিন্দুটা কি হবে? চরম হবে না অবম হবে? আমাদের টার্গেট এটা খুঁজে বের করা যে পি বিন্দুটা চরম হবে না অবম হবে। তাহলে আলোক রশ্মি ওখানেও যেতে হবে। আলোক রশ্মিগুলো এখানে যাবে, যে আলোক রশ্মিগুলো সেগুলো যদি একই দশায় মিলিত হয় তাহলে এটা চরম হবে, বিপরীত দশায় মিলিত হলে অবম হবে। এটা কি শর্তে হবে? কন্ডিশনটা কি? সেকেন্ড ফার্স্ট লাইট কন্ডিশনটা কি? তো কন্ডিশনটাকে খুঁজে বের করার জন্য আমাদের এখানে রে কে পাঠাইতে হবে। তার আগে ধরো এই পয়েন্ট থেকে একটা রে পি পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্ট থেকে একটা রে পি পয়েন্টে যাচ্ছে। আমরা কন্ডিশনটাকে এস্টাবলিশ করব এই দুটো রে এর মধ্যে পথের পার্থক্য থেকে। এখান থেকে একটা রে যাবে পি পয়েন্টে, এখান থেকে একটা রে যাবে পি পয়েন্টে। এই দুটো রে এর মধ্যে পথ ডিফারেন্স থেকে, পথের পার্থক্য থেকে আমরা বলবো যে পিটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে। এই দুটোর মধ্যে পথের পার্থক্য থেকে। তো তোমাদেরকে আমি ব্যতিচারেই বলেছিলাম যে কেন্দ্রীয়টা যেখানে আছে, কেন্দ্রীয়টা যেখানে আছে তার সাথে আমরা সবসময় অ্যাঙ্গেল গুলোকে বিবেচনা করি। তার সাথে কোণগুলোকে আমরা এভাবে বিবেচনা করি। যেমন এখান থেকে যে রশ্মিটা পি বিন্দুতে যাচ্ছে, এটাকে এখন আমি বোল্ড করে দিলাম। এখান থেকে যেটা যাচ্ছে, এই পি বিন্দুটা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ন্যানোমিটার মিলিমিটার পরিমাণ দূরে, এত দূরে না। যেহেতু এত দূরে না, সেহেতু আমরা এই যে কোণগুলো, এই কোণটাকেও বলেছিলাম থিটা, এই কোণটাকেও বলবো থিটা, এই কোণটাও থিটা, এই কোণটাও হচ্ছে থিটা। এবং আমরা বলেছিলাম যদি সেন্টার থেকে ওখানে কোনো রে যায়, সেন্টার থেকে যদি কোনো রে ওখানে যায়, সেটাও থিটা। এগুলো আমরা ব্যতিচারে বলছি, এগুলো হচ্ছে থিটা। তাহলে যদি থিটা হয়, তাহলে পথের পার্থক্যগুলো কত হবে? একটু আলাদা করে দেখাচ্ছি পাথ ডিফারেন্সটা কত হয়। ধরো এই একটা রে পি পয়েন্টে যাচ্ছে, এই একটা রে পি পয়েন্টে যাচ্ছে। এটা হচ্ছে স্লিট হোয়াইট, স্লিট চিরের প্রস্থ, চিরের প্রস্থ এ, চিরের প্রস্থ এ। তাহলে এই পয়েন্ট থেকেও একটা রে যাচ্ছে পি পয়েন্টে, এখান থেকেও একটা রে যাচ্ছে পি পয়েন্টে। আমরা যেটা বললাম যে এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। তাহলে এই দুটো রে এর মধ্যে পথের পার্থক্য কত? এই দুটো রে এর মধ্যে পথ ডিফারেন্স যদি বের করতে চাই, তাহলে আমরা বলছিলাম যে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকলে এটা হবে পথের পার্থক্য, এবং এটাকেও থিটা বলেছিলাম। পথ ডিফারেন্সটা ছিল এ সাইন থিটা, পথ ডিফারেন্সটা এ সাইন থিটা ছিল। এই হচ্ছে পথ ডিফারেন্স, পথ পার্থক্য হচ্ছে এ সাইন থিটা। কোন দুটো রে এর মধ্যে, কোন দুটো রে এর মধ্যে পথ ডিফারেন্স এ সাইন থিটা? অবশ্যই প্রথম বিন্দু থেকে যে রেটা যাচ্ছে পি বিন্দুতে এবং লাস্ট বিন্দু থেকে যে রেটা যাচ্ছে পি বিন্দুতে,
তাদের মধ্যে পথের পার্থক্য হচ্ছে a sin θ। এখন এই a sin θ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলবো p বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, তার ভ্যালুর উপর ডিপেন্ড করে। তার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলবো p টা উজ্জ্বল হবে না অন্ধকার হবে। তো একক চিরের জন্য আমরা যেমন ব্যতিচারের ক্ষেত্রে কন্ডিশন গুলোকে ডিরাইভ করতে পারি, কিন্তু একক চিরের জন্য সিঙ্গেল স্লিটের জন্য এই কন্ডিশন গুলোকে ডিরাইভ করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে জাস্টিফাই করা যায়, কন্ডিশন গুলোকে ধরে জাস্টিফাই করে যে এই পয়েন্টে উজ্জ্বল পাবো, এই পয়েন্টে অন্ধকার পাবো। তো এই জাস্টিফিকেশনের জন্য আমরা যে যে তিনটা পয়েন্টকে আমরা জাস্টিফাই করব, পয়েন্ট তিনটা হচ্ছে আমাদের টার্গেট কেন্দ্রীয় চরমকে জাস্টিফাই করা। কেন্দ্রীয় চরম যেটা আমরা অলরেডি জাস্টিফাই করে ফেলছি, পথ পার্থক্য যদি 0 হয়, পথ পার্থক্য 0 হলে কেন্দ্রীয় চরম পাওয়া যাবে। পথ পার্থক্য মানে হচ্ছে del x equal to a sin θ equal to 0 হলে কি পাওয়া যাবে? কেন্দ্রীয় চরম পাওয়া যাবে। del x equal to a sin θ equal to 0। তো এটাকে আর নিয়ে কাজ করার কিছু নাই। পয়েন্ট নাম্বার 2, গৌণ অবম জাস্টিফাই করতে হবে। গৌণ অবম কোথায় আছে? পয়েন্ট নাম্বার 3, গৌণ চরম। কেন গৌণ বলা হচ্ছে? লাস্ট ক্লাসে বলেছিলাম যে ব্যতিচারের ক্ষেত্রে যে আমরা ইন্টারফারেন্স অপবর্তনের ক্ষেত্রে যে আমরা প্যাটার্নটা পাবো, যে অন্ধকার উজ্জ্বল পাবো, সেখানে ইন্টেন্সিটি বা তীব্রতা সবার সমান হয় না। এই জন্য অবমগুলোকে গৌণ অবম বলা হয়, চরমগুলোকে গৌণ চরম বলা হয়। তো আমরা কেন্দ্রীয় চরমটা খুঁজে পাইছি। এবার আমাদের টার্গেট হচ্ছে গৌণ অবমের শর্তগুলোকে জাস্টিফাই করা, চেক করা যে ঠিক আছে কিনা। আমি পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে গিয়ে আমি গৌণ অবম জাস্টিফাই করব। পয়েন্ট নাম্বার 2, গৌণ অবম। একটা দেখাবো, বাকিগুলো এমনি লিখে ফেলবো। প্রথম গৌণ অবম খুঁজে বের করতে চাচ্ছি। এখানে সোর্স আর এখানে বেশ কিছু পয়েন্ট, এটা আমরা একটু আগে দেখাইছি। এই ডায়াগ্রামে আমি কাজ করব না, আমি আলাদা করে ডায়াগ্রাম ড্র করে নিব আবার, এটা জাস্ট বোঝানোর জন্য। যাচ্ছি। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এটাকে আমরা ও বলতে পারি। আমরা এই পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করতেছি। পয়েন্টটাকে দূরে দেখাইছি, বাট ইন প্র্যাকটিক্যাল এত দূরে না। ইন প্র্যাকটিক্যাল এটা এত দূরে না। ওই পয়েন্টের পজিশন ও এর সাথে থিটা কোণে, কৌণিক অবস্থান হচ্ছে থিটা কোণে। না, আর ড্র করতে হবে না। এই পয়েন্টটা অবম হবে কিনা সেটা জাস্টিফাই করব। আমি স্লিপটাকে বাম পাশে আরেকবার রেখে নিচ্ছি। আমি জাস্টিফাই করব যেটা অবম কিনা। এই জাস্টিফিকেশনের জন্য আমি ধরি পথ ডিফারেন্স del x equal to a sin theta 1 equal to lambda। এই শর্তে আমি প্রথম গৌণ অবম পাবো। এই শর্তে আমি প্রথম গৌণ অবম পাবো। কোত্থেকে আসছে? ডিরাইভ করা যায় না, আবারও বলতেছি, এটা জাস্টিফাই করা যায়। এই শর্তে আমি প্রথম গৌণ অবম পাবো। এখন এটাকে জাস্টিফাই করি যে ঠিক আছে কিনা। এই হচ্ছে স্লিট থেকে এই যে রশ্মি যাচ্ছে পি বিন্দুতে, এই যে রশ্মি যাচ্ছে পি বিন্দুতে।
অবম মানে হচ্ছে অন্ধকার, চরম মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে এই রশ্মিটা কই যাচ্ছে? পি বিন্দুতে যাচ্ছে। এই রশ্মিটা কোথায় যাচ্ছে? পি বিন্দুতে যাচ্ছে, পি বিন্দুতে যাচ্ছে। তাহলে এই দুটো রশ্মির মধ্যে পথের পার্থক্য কত? এই দুটো রশ্মির মধ্যে পথের পার্থক্য হচ্ছে এই যে এতটুকু। এটা হচ্ছে পাথ ডিফারেন্স, যেটাকে আমরা ধরে রাখছি ল্যামডা, ধরে রাখছি ল্যামডা। দুটো রশ্মির মধ্যে পথের পার্থক্য হচ্ছে আমরা ল্যামডা ধরে রাখছি। এখান থেকে যেটা যাচ্ছে পি বিন্দুতে আর এখান থেকেও যেটা যাচ্ছে পি বিন্দুতে, তাদের মধ্যে পথের পার্থক্য ল্যামডা। এখন পথের পার্থক্য ল্যামডা হলে দেখি উজ্জ্বল পাওয়া যায় না অন্ধকার পাওয়া যায়? আমরা কি উজ্জ্বল পাবো নাকি অন্ধকার পাবো? তো ল্যামডা যদি পথ পার্থক্য হয়, এটা যে প্রথম গৌণ অবম সেটা চেক করার জন্য স্লিটটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিব সুবিধার্থে। স্লিটটাকে সমান দুই ভাগে ভাগ করে নিব। তো সমান দুই ভাগে যদি ভাগ করি, এখানে তিনটা পয়েন্ট দেখা যাবে। এই তিনটা পয়েন্ট, একটা স্টার্টিং, একটা মিডিল আর একটা ফিনিশিং। একটা স্টার্টিং পয়েন্ট, একটা মিডিল পয়েন্ট আর একটা ফিনিশিং পয়েন্ট। এই দুই ভাগ করার সুবিধাটা হচ্ছে আমি এখানে এক জোড়া করে অনুরূপ বিন্দু খুঁজে পাবো, এক জোড়া। যেমন প্রথম ডটটা দেখো, প্রথম পয়েন্টটার নিচে একটা পয়েন্ট আছে। সিমিলারলি মাঝখানেরটার নিচে অবশ্যই একটা পয়েন্ট আছে। ধরো এই একটা পয়েন্ট ক্রস, এই একটা পয়েন্ট ক্রস। বলো দেখি এই ক্রস এবং এই ক্রসের মধ্যে পথের পার্থক্য কত? এই দুটো ক্রসের মধ্যে পথের পার্থক্য কত? দুটো ক্রসের মধ্যে পাথ ডিফারেন্স কত? ল্যামডা বাই 2। এই দুটো ক্রসের মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2। তাহলে এই ক্রসের নিচে অবশ্যই আরেকটা বিন্দু আছে, এরকম একটা রেড কালারের ডট। তার নিচে অবশ্যই আরেকটা, এই ক্রসের নিচেও একটা রেড কালারের ডট আছে। এই দুটো রেড কালারের ডটের মধ্যেও পথের ডিফারেন্স ল্যামডা বাই 2। এদের মধ্যেও পথের পার্থক্য ল্যামডা বাই 2। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এমন এমন একটা বিন্দু আছে যার করসপন্ডিং আরেকটা বিন্দু আছে যাদের মধ্যে পাথ ডিফারেন্সটা হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে পথ ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 হয়, বাম পাশেরটা না, স্থিতির মধ্যে কাজ করতেছি আমরা। পাথ ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 হয়, দুটি অনুরূপ বিন্দুর মধ্যে পথের পার্থক্য। ধরো এই হচ্ছে একটা রশ্মি আর এই হচ্ছে আরেকটা রশ্মি, যাদের মধ্যে পথের পার্থক্য ল্যামডা বাই 2। যাদের মধ্যে পথের পার্থক্য ল্যামডা বাই 2। এই ক্রস, এই ক্রস, পথের পার্থক্য ল্যামডা বাই 2। এই ডট, এই ডট, পথের পার্থক্য ল্যামডা। যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর এক একটা পথ পার্থক্য আছে। সেই পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডা বাই 2। এই ক্রস, এই ক্রস, পথ পার্থক্য ল্যামডা বাই 2। এই ডট, এই ডট, পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 হয়, দেখো এই ক্রস এবং এই ক্রস যদি পি বিন্দুতে যায়, এই ক্রস এবং এই ক্রস থেকে রশ্মি যদি পি বিন্দুতে যায়, তারা একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, অন্ধকার পাওয়া যাবে। এই ক্রস থেকে একটা রশ্মি, এই ক্রস থেকে একটা রশ্মি যদি পি বিন্দুতে যায়, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। সিমিলারলি এই ডট এবং এই ডট থেকে যদি পি বিন্দুতে যায়, সেখানেও কি করবে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, অর্থাৎ অন্ধকার পাবো। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি? ফাইনালি আমরা বলতে পারি এই রশ্মি এবং এই রশ্মির মধ্যে পথ পার্থক্য যদি ল্যামডা হয়, তাহলে পি বিন্দুটা অন্ধকার হবে। পি বিন্দুটা অন্ধকার হবে এবং এটা হচ্ছে প্রথম অন্ধকার। আর কোনো শর্তে প্রথম অন্ধকার পাওয়া যায় না। এই ল্যামডাটা হচ্ছে প্রথম অন্ধকার। পথ পার্থক্য যদি ল্যামডা হয়, তখন আমরা বলবো প্রথম অন্ধকার পাবো, যেটাকে আমরা প্রথম গৌণ অবম বলতেছি। এটা হচ্ছে প্রথম গৌণ অবমের শর্ত। আমি বাকিগুলো আর দেখাচ্ছি না। অনুরূপ ভাবে দ্বিতীয় গৌণ অবম কি হবে? 2 ল্যামডা। দ্বিতীয় গৌণ অবমের জন্য হবে 2 ল্যামডা। তৃতীয় গৌণ অবমের জন্য হবে 3 ল্যামডা। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি, ফাইনালি আমরা লিখব a sin theta n equal to n lambda, যেখানে n equal to হচ্ছে 1 2 3 ডট ডট। তাহলে n equal to 1 হলে প্রথম গৌণ অবম, n equal to 1 হলে প্রথম, 2 হলে দ্বিতীয়, 3 হলে তৃতীয়।
আমি অনুরূপভাবে একবার লিখে দিলাম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে জাস্টিফাই করা যায়, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ভাবে জাস্টিফাই করতে পারবো, প্রতি ল্যামডা দূরত্বের জন্য না। প্রতি ল্যামডা দূরত্ব মানে হচ্ছে স্লিটের যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে যদি পথের পার্থক্য ল্যামডা হয়, স্টার্টিং এবং ফিনিশিং, এদের মধ্যে পথের পার্থক্য ল্যামডা হলে এদের স্লিটের মধ্যে যে করসপন্ডিং পয়েন্টগুলো থাকে তাদের এরকম দুটো করসপন্ডিং পয়েন্ট আছে যাদের মধ্যে পথের পার্থক্য সবসময় λ/2 হবে। তারা যদি পি পয়েন্টে যায় তখন তারা অন্ধকার করবে পি পয়েন্টটাকে। তাহলে প্রথম গৌণ অবম আমরা কি শর্তে পাবো? যদি a sin θ = λ হয় তাহলে প্রথম গৌণ অবম পাবো, অর্থাৎ পিটা তখন প্রথম গৌণ অবম হয়ে যাবে। n = 2 হলে 2λ দ্বিতীয় গৌণ অবম হয়ে যাবে। যখন এই n এর মান 1 বসাবা প্রথম গৌণ অবম, 2 বসাইলে দ্বিতীয় গৌণ অবম। আর এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি যে বলছি যে পি বিন্দু আর ও বিন্দু খুব বেশি দূরে না, পি বিন্দু আর ও বিন্দু খুব বেশি দূরে না, এরা খুবই কাছাকাছি, এরা মিলিমিটার স্কেলে থাকে, মিলিমিটার স্কেলে। তো এত কাছাকাছি যদি হয় এই থিটা এনটা খুবই ক্ষুদ্র, থিটা এন খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি a থিটা এন ইকুয়াল টু n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা থিটা এন ইকুয়াল টু পাচ্ছি n ল্যামডা বাই a। ইম্পর্টেন্ট ইকুয়েশন। হ্যাঁ, এগুলো আমাদের আউটকাম, এগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। আমি হয়তো থিওরির সময় দেখাবো না যে স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব একটা আছে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটা কাজে লাগবে। এই যে স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব ক্যাপিটাল ডি, ম্যাথ করার ক্ষেত্রে তোমার কাজে লাগবে। তাহলে আমরা এখন এই যে এটা থিটা এন কে কি বললাম? n তম গৌণ অবমের কৌণিক অবস্থান, n তম গৌণ অবমের কৌণিক অবস্থান, n তম, এদের মধ্যে পথ পার্থক্য λ/2। দুটো ওয়েভ দেখাইছি, দুটো ওয়েভের মধ্যে পথের পার্থক্য λ/2। এই একটা ওয়েভ যাচ্ছে, এই একটা ওয়েভ যাচ্ছে, এই একটা ক্রস, একটা ক্রস, ক্রস গুলোর মধ্যে পথের পার্থক্য λ/2। এই ক্রস ক্রসের মধ্যে পথ পার্থক্য λ/2, তারপর ডট, এই ডট ডটের মধ্যে পথ পার্থক্য λ/2। তাহলে এগুলো বলতেছি করসপন্ডিং পয়েন্ট বা অনুরূপ বিন্দু, এদের মধ্যে পথের পার্থক্য λ/2 হলে দেখো একটা ওয়েভ আরেকটা ওয়েভকে ক্যান্সেল করে দেয়, আর ক্যান্সেল করলে রেজাল্টেন্টটা হয় এরকম, মানে অবম বা অন্ধকার। এগুলো হচ্ছে অন্ধকারের শর্ত বা প্রথম অবমের শর্ত। ফাইনালি গিয়ে বললাম n তম অবম, এই থিটা n হচ্ছে n তম অবমের কৌণিক অবস্থান, n তম অবমের কৌণিক অবস্থান। n তম অবমের কৌণিক অবস্থান হচ্ছে থিটা n। n এর ভ্যালু 1 হলে থিটা 1 প্রথম অবমের কৌণিক অবস্থান, n এর ভ্যালু 2 হলে থিটা 2 দ্বিতীয় অবমের কৌণিক অবস্থান। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথের জন্য। আচ্ছা, এবার আমরা খুঁজে বের করব হচ্ছে গৌণ চরম। গৌণ চরম কোথায় আছে? পরের পেজে চলে যাচ্ছি, যাদের স্ক্রিনশট নেওয়া দরকার নিয়ে নাও, 10 সেকেন্ড সময়। এ হচ্ছে চিরের মাঝের দূরত্ব। হ্যাঁ, হোয়াইট অফ দ্য স্লিট এ, এটা দেখাইনি না, আগের পেজে দেখাইছিলাম। এটা হচ্ছে চিরের প্রস্থ। এই হচ্ছে আগের স্লাইড। তাহলে আমরা কেন্দ্রীয় চরম পেয়ে গেলাম, গৌণ চরম পেয়ে গেলাম, এখন গৌণ অবম পেয়ে গেলাম। এবার যাব হচ্ছে গৌণ চরমে। নাম্বার 3, গৌণ চরম। গৌণ চরম, তো দেখা যাচ্ছে আমরা এই যে ল্যামডা, তারপর 2λ, তারপর 3λ,
4 ল্যামডা। এই কন্ডিশনে আমরা চরম পাচ্ছি, অবম পাচ্ছি, অবম অবম। এই কন্ডিশনগুলোতে আমরা অবম পাচ্ছি। অবম পাচ্ছি। ইন প্র্যাকটিক্যাল দেখা যায় প্রত্যেকটা অবমের মাঝে একটা করে চরম আছে। তাহলে চরমটা কোথায় পাবো? চরমটা পাবো হচ্ছে 3 ল্যামডা বাই 2 তে, 5 ল্যামডা বাই 2 তে, 7 ল্যামডা বাই 2 তে। এগুলোতে পাবো হচ্ছে আমরা চরম। চরম চরম। এগুলো কি? এগুলো কিন্তু পথের পার্থক্য ডেল এক্স। এগুলো হচ্ছে ডেল এক্স। তাহলে আমরা কিছুটা বুঝে গেছি। অর্থাৎ পথের পার্থক্য কোন দুটো পয়েন্টের মধ্যে, এই যে এখান থেকে যে রেটা পি বিন্দুতে যাবে, এখান থেকে যে রে ফার্স্ট পয়েন্ট, স্লিটের সাথে ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, এই দুটোর মধ্যে পথের পার্থক্য যদি তোমার 3 ল্যামডা বাই 2 হয়, তাহলে প্রথম গৌণ চরম পাবো। তাহলে প্রথম গৌণ চরমটাকে জাস্টিফাই করি। প্রথম গৌণ চরম, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাম। আমরা ধরে নিলাম যে এই শর্তে আমরা প্রথম গৌণ চরম পাবো। শর্তটা কি? শর্তটা হচ্ছে এ, আগেরটা থিটা এন বলছি তো, এবার থিটা এন প্রাইম বলবো। থিটা এন প্রাইম ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2। এটা ধরে নাও, লেট যে এই শর্তে আমরা প্রথম গৌণ চরম পাবো। এই শর্তে ডায়াগ্রাম আঁকা আছে, আমি আর রাখতেছি না, শুধুমাত্র স্লিটটা এঁকে দেখাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্লিট। স্ট্রেট দাগ দিতে পারি না কেন? তাহলে এখান থেকে একটা রশ্মি পি পয়েন্টে যাবে, এখান থেকে একটা রশ্মি পি পয়েন্টে যাবে, এদের মধ্যে পাথ ডিফারেন্স আমি ধরে নিলাম যে 3 ল্যামডা বাই 2। পাথ ডিফারেন্সটা কোনটুক? পাথ ডিফারেন্সটা হচ্ছে তোমার এই এতটুকু হচ্ছে পাথ ডিফারেন্স। এটা হচ্ছে পাথ ডিফারেন্স 3 ল্যামডা বাই 2। এটা কোন দুটো রশ্মির মধ্যে? এই যে প্রথমটা এবং লাস্টেরটা, এই দুটো রশ্মির মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে 3 ল্যামডা বাই 2। এবার আমরা যে কাজটা করব, ডিভাইড দ্য স্লিট ইনটু 3 ইকুয়াল পার্ট। এবার স্লিটটাকে আমরা তিনটা সমান ভাগে ভাগ করে নিব। স্লিটটাকে আমরা তিনটা সমান ভাগে ভাগ করব। আগেকে 2 ভাগে ভাগ করছিলাম প্রথমটাকে জাস্টিফাই করার জন্য, এবার সমান 3 ভাগে ভাগ করব জাস্টিফাই করার জন্য। এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট, তিনটা সমান ভাগে ভাগ করলাম। তাহলে দেখো এই পয়েন্ট, এগুলো প্রত্যেকটা এক একটা উৎস হাইজেন্সের নীতি অনুযায়ী। এই পয়েন্ট তরঙ্গ মুখের উপর বিন্দু, এগুলো এক একটা, এই বিন্দুগুলো হচ্ছে তরঙ্গ মুখের উপর। এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে পথের পার্থক্য হচ্ছে 3 ল্যামডা বাই 2। পথের পার্থক্য 3 ল্যামডা বাই 2। তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে পথের পার্থক্য কত হবে? এই বিন্দু আর এই বিন্দু কত হবে? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে পথের পার্থক্য 3 ল্যামডা বাই 2 হলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে পথের পার্থক্য হবে ল্যামডা। সিমিলারলি এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে পথের পার্থক্য কত হবে? ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2। তাহলে পথের পার্থক্য এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা বাই 2। আচ্ছা, তাই যদি হয়, পথের পার্থক্য যদি এরকম হয়, তাহলে আমাকে বলো এখানেও করসপন্ডিং পয়েন্ট আছে, অনুরূপ বিন্দু আছে, বাট এবার অনুরূপ বিন্দু আছে তিনটা করে। যেমন দেখো, এই যে একটা ক্রস, এই ক্রস, এই ক্রস, এই তিনটা বিন্দু কিন্তু একই টাইপের বিন্দু, ডটের নিচে, ডটের নিচে, ডটের নিচে।
এই তিনটা ক্রস কিন্তু অনুরূপ বিন্দু, এই তিনটা ক্রসের মধ্যে পথের পার্থক্য হচ্ছে λ/2, পথের পার্থক্য হচ্ছে λ/2, λ/2। আবার ওই ক্রসের নিচে ধরো একটা ডট আছে, ধরে নাও ওই ক্রসের নিচে একটা ডট আছে, ডট ধরে নাও ক্রসের নিচে একটা রেড কালারের ডট আছে, এই ডট গুলো কিন্তু আবার অনুরূপ বিন্দু হয়ে যাবে, এই রেড কালারের ডট গুলো। তাহলে যে কোনো দুটোর মধ্যে পথের পার্থক্য কত? আবার λ/2। ভালো করে খেয়াল করো, এই ক্রস দুটার মধ্যে পথের পার্থক্য যেমন λ/2, এই ডট দুটার মধ্যেও কিন্তু পথের পার্থক্য λ/2। ক্রস দুটোর মধ্যে পথের পার্থক্য λ/2, ডট দুটোর মধ্যেও পথের পার্থক্য λ/2। তাহলে ক্রস থেকে যে রশ্মিগুলো পি পয়েন্টে যাবে, ক্রস থেকে যে রশ্মিগুলো পি পয়েন্টে যাবে, ধরো এই একটা রশ্মি যাচ্ছে, এই একটা রশ্মি যাচ্ছে, এই একটা রশ্মি যাচ্ছে, একটাকে তো আরেকটা ক্যান্সেল করে দিবে, এটার এটা ক্যান্সেল হয়ে যাবে। কারণটা কি? তাদের মধ্যে পথের পার্থক্য λ/2। ক্যান্সেল হওয়া মানে হচ্ছে একটা আরেকটাকে অন্ধকার করে দিবে। যাচ্ছে কোনটা? এটা যাচ্ছে, রাইটটা যাচ্ছে। সিমিলারলি ডট, ডট থেকে যেটা আলোক রশ্মি যাচ্ছে আর এই ডট থেকে যে আলোক রশ্মি যাচ্ছে, এই ডট থেকে যে আলোক রশ্মি যাচ্ছে, এখানেও একটা ডট আরেকটা ডটকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এইটা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 1/3 লাইট পি বিন্দুতে যাচ্ছে, 1/3 লাইট কোথায় যাচ্ছে? পি বিন্দুতে যাচ্ছে। এই 1/3 লাইট গিয়ে কি করবে? পি বিন্দুকে আলোকিত করবে। একটা ক্রস একটা ক্রসকে ক্যান্সেল, একটা ডট আরেকটা ডটকে ক্যান্সেল, কিন্তু একটা ক্রস আরেকটা ডট কিন্তু যাচ্ছে এখানে। কোথায় যাচ্ছে? পি বিন্দু যাচ্ছে। তাদের মধ্যে পথ পার্থক্য কিন্তু λ/2 না, তারা কিন্তু ঠিকই যাচ্ছে পি বিন্দুতে, আর গিয়ে পি বিন্দুটাকে কি করবে? আলোকিত করবে। অর্থাৎ প্রথম রশ্মি এবং দ্বিতীয় লাস্ট রশ্মির মধ্যে পথের পার্থক্য যদি 3λ/2 হয়, তাহলে পি বিন্দুটা কি হবে? প্রথম চরম হবে, প্রথম গৌণ চরম হবে, প্রথম গৌণ চরম। তাহলে এটা হচ্ছে প্রথম গৌণ চরমের শর্ত। এটাকে থিটা এন না বলে আমরা থিটা 1 বলবো। তাহলে অনুরূপ ভাবে তৃতীয় গৌণ চরমের কোথায় হবে? 5λ/2 তে আমরা জাস্টিফাই করব। তৃতীয় গৌণ চরম পাবো 7λ/2 তে। তাহলে দেখা যাচ্ছে যে n তম গৌণ চরমের ক্ষেত্রে, n তম গৌণ চরমের ক্ষেত্রে আমরা এটাকে লিখবো হচ্ছে a sin theta n prime equal to 2n plus 1 λ/2। 2n plus 1 λ/2। তাহলে এখানে থিটা n প্রাইম এখানেও কিন্তু খুবই ক্ষুদ্র, তাহলে এখানে থিটা n প্রাইম এর পরিবর্তে লিখবো আমরা sin থিটা n প্রাইম এর পরিবর্তে থিটা n প্রাইম equal to 2n plus 1 λ/2। তাহলে এখান থেকে থিটা n প্রাইম ইকুয়াল টু পাবো 2n plus 1 lambda divided by 2a। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। শর্ত কিন্তু এটা, এটা কিন্তু শর্ত। আগে শর্ত কোনটা ছিল? আগেরটাই শর্ত ছিল কিন্তু এটা। এটা ছিল n তম গৌণ চরমের ক্ষেত্রে, অবমের ক্ষেত্রে, গৌণ অবমের ক্ষেত্রে। এটা ছিল আগেরটা। আর এখন একটা n তম গৌণ চরমের ক্ষেত্রে। আগে 2 ভাগ করেছিলাম, এখন 3 ভাগ করেছি। যেটা আরেকবার বলতে বলছো, ক্রস ক্রস থেকে আলোক রশ্মি গেলে তাদের মধ্যে পথ পার্থক্য হয় λ/2। λ/2 পথ পার্থক্য হলে অন্ধকার হয়ে যাবে, কিন্তু আরেকটা থাকে, আরেকটা ক্রস থেকে যায়, ওই ক্রস থেকে আলো গিয়ে এটাকে আলোকিত করবে। ডট ডটের মধ্যে পথ পার্থক্য হচ্ছে λ/2, তার মানে এই ডট এবং ডট থেকে যে আলোক রশ্মি পি বিন্দুতে যাবে, তারা কি করবে? একটা একটাকে অন্ধকার করে দিবে, কিন্তু আরেকটা থাকতেছে, সে গিয়ে আলোকিত করবে। অর্থাৎ প্রথম যে গৌণ চরমটা পাচ্ছি সেখানে 1/3 লাইট যাচ্ছে, 3 ভাগের 1 ভাগ আলো যাচ্ছে। তিনটা ক্রস থেকে আলো যেতে পারতেছে না, দুইটা ক্রস থেকে আলো যাচ্ছে, একটা থেকে যাচ্ছে না, দুইটা থেকে যাচ্ছে না, একটা থেকে যাচ্ছে, দুইটা ডট থেকে যাচ্ছে না, একটা ডট থেকে যাচ্ছে। তার মানে আমরা বলবো যতগুলো বিন্দু এখানে আছে সবগুলো বিন্দু থেকে তোমার 3 ভাগের 1 ভাগ আলো ওই পি বিন্দুতে যাবে।
1/3 আলো যাবে, তার মানে তীব্রতাটা কি হবে, তীব্রতাটা কেন্দ্রীয় উজ্জ্বলের তীব্রতা থেকে কমে যাবে, যেহেতু 1/3 আলো সেই পয়েন্টে যাচ্ছে, গিয়ে আলোকিত করতেছে। এটা হচ্ছে তোমার একক চিরের দরুন অপবর্তনের গৌণ এবং চরমের শর্ত পেয়ে গেলাম। প্রথম গৌণ চরম, দ্বিতীয় গৌণ চরম, তৃতীয় গৌণ চরম সব আমরা ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলাগুলোর উপর ডিপেন্ড করে। আমরা যদি তীব্রতার বিন্যাসটা এখন একটু দেখি, স্ক্রিনশট নিয়ে নাও, পেজটা চেঞ্জ করে দিব। যদি তীব্রতার বিন্যাসটা দেখি, তীব্রতার বিন্যাসটা আসবে এরকম, এরকম আসবে তীব্রতার বিন্যাস। যদিও তীব্রতার কোনো ইকুয়েশন আমাদের নাই, কিন্তু তীব্রতা দিয়ে দেখাইলে আমরা বাকি টার্মগুলো ক্যালকুলেট করতে পারি, বোঝাইতে সুবিধা হয়। এই যে কেন্দ্রীয়টার তীব্রতা সবচেয়ে বেশি ছিল, তারপরে তীব্রতা এখানে 3 ভাগ লাইট গেছিল, 3 ভাগের 1 ভাগ, এই জন্য তীব্রতা কমে গেছে। পরেরটা 5 ভাগের 1 ভাগ যাবে, তীব্রতা আরো কমে যাবে। তারপরেরটায় 7 ভাগের 1 ভাগ আলো যাবে, তীব্রতা আরো কমে যাবে। অর্থাৎ কেন্দ্রীয়টার তীব্রতা সবচেয়ে বেশি হবে, তারপরে তীব্রতা আস্তে আস্তে কি করবে, কমতে থাকবে। এগুলোর জন্য ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন আছে, ইকুয়েশন আছে, কিন্তু এত কিছু তো আমাদের সিলেবাসে নাই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অবমের জন্য অবমের পজিশনগুলো এখানে দেখানো হয়েছে। n = 1 হলে প্রথম অবম, এই হচ্ছে প্রথম অবম, এটা হচ্ছে দ্বিতীয় অবম, এটা হচ্ছে তৃতীয় অবম। ওকে, আর এখানে কিন্তু এক্স এক্সিসে থিটা আছে, হ্যাঁ ভালো করে খেয়াল করো। তার মানে ল্যামডা বাই এ যেটা, সেটা হচ্ছে প্রথম অবমের কৌণিক অবস্থান, কার সাপেক্ষে, কেন্দ্রীয় উজ্জ্বলের সাপেক্ষে, কেন্দ্রীয় অবমের সাপেক্ষে। প্রথম অবমের কৌণিক অবস্থান হচ্ছে ল্যামডা এ, দ্বিতীয় অবমের কৌণিক অবস্থান হচ্ছে 2 ল্যামডা এ, তৃতীয় অবমের কৌণিক অবস্থান হচ্ছে 3 ল্যামডা এ। এগুলো কোণ বোঝাচ্ছে, ল্যামডা বাই এ, 2 ল্যামডা বাই এ, 3 ল্যামডা বাই এ, এগুলো কোণ বোঝাচ্ছে, এবং রেডিয়ানে, রেডিয়ানে তোমার ডিগ্রিতে আনতে হবে কিন্তু অ্যান্সার। স্ক্রিনশট নিয়ে নাও। সিমিলারলি পাশেরটা বাম পাশেটা যদি মাইনাস দ্বারা দেখানো আর কি, তুমি দুটোকে প্লাস দিয়ে দেখাইতে পারো, যেহেতু বোথ সাইডে আছে এই জন্য দেখানো। আচ্ছা, সিঙ্গেল স্লিটের প্রবলেমের স্ক্রিনশটটা নাও। আমি যা যা বলছি এগুলো দিয়ে প্রবলেম করতে পারবা। ফার্স্ট ইয়ারের অঙ্কের মতো কঠিন না এগুলা, থিওরি বুঝতে পারলে অঙ্ক পারবা। স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে একক চিরের জন্য। আমি তো এখানে 5টা প্রবলেম থাকবে, দুটো পেজ আর কি, এই একটা পেজ স্ক্রিনশট নাও, পরে আরেকটা পেজ দিচ্ছি। এই দুটো পেজ স্ক্রিনশট নাও আগে। ওকে, আশা করি নিয়ে নিছো। এই হচ্ছে আগের স্লাইডটা। আর এখানে একসাথে আছে, একসাথে নিতে পারো। ম্যাথের অ্যান্সার গুলো দ্বারা লিখে দিচ্ছি, আমার কাছে সলভ করা আছে স্লাইডে।
এটা আগেই দেখাইতে চাচ্ছি না। তোমরা অ্যান্সারটা করো, আমি মঙ্গলবার অ্যান্সারটা মিলাই দিবনি, সলভ করো। আচ্ছা, ব্যতিচারের ম্যাথ তো দেই নেই আমি তোমাদের, মেইল করার কথা ছিল, একেবারে ভুলে গেছি, মনে থাকে না তো। ব্যতিচারের একটু খুঁজে বের করো, রৈখিক বিস্তার কোনটা একটু খুঁজতে হবে একটু নিজে নিজে। মঙ্গলবারে অন্য গ্রুপের ক্লাস দিছি, মঙ্গলবার রেগুলার টাইমে নিব। আমরা কলেজ খোলার পর আরো 7 দিন ক্লাস পাবো, তো ওই 7 দিনে এক্সট্রা ক্লাস নিব। একটু বলো তো কোন সাবজেক্টের ক্লাস শেষ হয়ে গেছে তোমাদের, কোন সাবজেক্টের ক্লাস শেষ হয়ে গেছে? আচ্ছা, এবার আরেকটা অপবর্তন আছে, সেটা দেখে আমরা চ্যাপ্টার শেষ করে ফেলবো। আরেকটা হচ্ছে দুইটা ছোট টপিকস আছে আর কি। গ্রেটিং এর মাধ্যমে অপবর্তন, আমরা মঙ্গলবারে মডার্ন ফিজিক্স স্টার্ট করব। কেমিস্ট্রি শেষ হয়ে গেছে, কেমিস্ট্রি কোন স্যার নেই? অনুরুদ্ধ। একজন বলে শেষ হয়েছে, একজন বলে শেষ হয় নাই। অনুরুদ্ধ ক্লাস করে না তাহলে? দরকার নাই, আমি আলাদা টাইম দিয়ে ক্লাস নিবনি। 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আরো এক্সট্রা টাইম দিয়ে আমরা ক্লাস নিব, সমস্যা নেই। ফিজিক্যাল অপটিক্স শেষ করতে পারলে আমার আর সময় লাগবে না, আমার ফিজিক্যাল অপটিক্স পর্যন্তই সময় লাগে। এই টুইসডে তো আমার রেগুলার ক্লাস আছে। হ্যাঁ, টুইসডে 22 তারিখ যদি হয়ে থাকে 22 তারিখ পর্যন্ত ক্লাস হবে। আচ্ছা, এবার আসো গ্রেটিং এর মাধ্যমে অপবর্তন। গ্রেটিং এর মাধ্যমে অপবর্তন, ডিফ্র্যাকশন বাই গ্রেটিং। এখন গ্রেটিং কি? আগে একটা স্লিট ছিল, এখন অসংখ্য স্লিট, অসংখ্য চির। গ্রেটিং মানে হচ্ছে অনেকগুলো চির আছে, এখানে অনেকগুলো স্লিট আছে। এই যে একটা স্লিট, এই যে একটা স্লিট, এই যে একটা স্লিট, এই যে একটা স্লিট, এই যে একটা স্লিট। আর মাঝখানে কি এগুলো? এগুলো হচ্ছে বাধা। বাধা, ব্লু কালারের গুলো হচ্ছে বাধা, আর হোয়াইট কালারের গুলো হচ্ছে স্লিট। এই বাধাগুলোকে বলা হয় প্রতিবন্ধক বা রেখা। এখানে রেখা বলা হচ্ছে কেন? সাধারণত প্রতি সেন্টিমিটারে, দেখো এগুলো হচ্ছে রেখা বা স্লিট। রেখা, 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 রেখা বা প্রতিবন্ধক, এগুলোকে বলা হচ্ছে রেখা বা প্রতিবন্ধক। আর এগুলোকে বলা হচ্ছে স্লিট বা চির। এই স্লিটের প্রস্থ হচ্ছে এ, আর রেখার প্রস্থ হচ্ছে বি। এই রেখার প্রস্থ হচ্ছে বি। স্লিটের প্রস্থ হচ্ছে এ, রেখার প্রস্থ হচ্ছে বি। স্লিট, চির বা রন্ধ্র একই জিনিস। এখন এখানে এগুলোকে রেখা বলার কারণ হচ্ছে প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা, ব্যবহারিক যে গ্রেটিং গুলো আছে, আমরা যে গ্রেটিং গুলো প্র্যাকটিক্যাল ল্যাবে ব্যবহার করি, সেগুলোতে সাধারণত 8 থেকে 10,000 রেখা থাকে। 8,000 থেকে 10,000। তাহলে বুঝতেই পারতেছো কত সূক্ষ্ম কাজ, এবং এটা এতটাই সূক্ষ্ম কাজ, অ্যাটমিক লেভেলের কাজ। ইন প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লাই করি, যেখানে ধরো একটা ক্রিস্টালের স্ট্রাকচার নিয়ে আমরা গবেষণা করতেছি, ক্রিস্টালের স্ট্রাকচার। তো ক্রিস্টালের ভিতর কি থাকে? অ্যাটম গুলো এইভাবে থাকে, এই যে অ্যাটম, 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 অ্যাটম। এই অ্যাটম গুলো রেখার মতো কাজ করে, আর মাঝখানে যে স্পেসটা, এটা স্লিটের মতো কাজ করে। এই জন্য অ্যাটমিক লেভেলের ঘটনা, এই জন্য এটা খুবই সূক্ষ্ম। এতটাই সূক্ষ্ম যে প্রতি সেন্টিমিটারের রেখার সংখ্যা বা চিরের সংখ্যা হয় 8,000 থেকে 10,000। তো এরকম গ্রেটিং এর সাহায্যে অপবর্তন করা হয়, ডিফ্র্যাকশন করা হয়।
এখানে আমরা দেখাইছি চিরের প্রস্থ হচ্ছে এ, রেখার প্রস্থ হচ্ছে বি। এই যে এ প্লাস বি, এটা একটা গ্রেটিং এর জন্য, একটা পার্টিকুলার গ্রেটিং এর জন্য এটা কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়। এটাকে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করি। এবং একটু খেয়াল করে দেখো, এই ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা একটা, ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা হচ্ছে একটি। তাহলে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা হবে 1/d। এই 1/d কে প্রকাশ করা হয় ক্যাপিটাল এন দ্বারা। তাহলে আমরা ক্যাপিটাল এন অঙ্ক করার জন্য ইম্পর্টেন্ট, ক্যাপিটাল এন ইকুয়াল টু বলবো প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা ইকুয়াল টু ক্যাপিটাল এন ইকুয়াল টু, এটাকে 1/d বলা হয় অথবা 1/a+b বলা হয়। কোশ্চেনে ক্যাপিটাল এন এর ভ্যালু দেওয়া থাকে, ম্যাথমেটিক্যাল প্রবলেমে ক্যাপিটাল এনটা অনেক সময় দেওয়া থাকে। এখন এই গ্রেটিং এর উপর যদি আলো ফেলা হয়, এই গ্রেটিং এর উপর যদি আলো ফেলা হয়, সাধারণত ওই যে ক্রিস্টালের স্ট্রাকচারকে অ্যানালাইসিস করার জন্য আমরা তো আর এই লাইট ফেলতে পারবো না, সেখানে এক্স-রে কে পাঠানো হয়, এক্স-রে, যেটা আমাদের কাছে ভিজিবল লাইট না, এক্স-রে কে পাঠানো হয় ক্রিস্টালের ভিতর দিয়ে। ওই এক্স-রে কে পাঠাইলে সেখানে ফটোগ্রাফিক ফিল্ম যেটা আছে, ফটোগ্রাফি ফিল্মে তোমার এর প্যাটার্ন তৈরি হয়ে যায়। এটা পরের কথা, আর একটু বড় হইলে তারপরে দেখবা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা হচ্ছে 1/d বা 1/a+b। এখন গ্রেটিং এ অপবর্তন হলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমরা দেখব এবং কন্ডিশন গুলো দেখবো শুধুমাত্র। এটার অ্যানালাইসিস আমরা করতে পারবো না, অনেক টাফ হয়ে যাবে আমাদের জন্য, সময়ও নাই এত। তাহলে গ্রেটিং এ অপবর্তনটা আমরা দেখবো এখন। স্ক্রিনশট নিয়ে নাও যার লেখা বাকি আছে। এই ধ্রুবকটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক, হ্যাঁ, গ্রেটিং কনস্ট্যান্ট, গ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে গ্রেটিং এর মাধ্যমে অপবর্তন। দেখো আমি এখানে গ্রেটিং দেখাইছি কিন্তু এতগুলো স্লিট দেখাইনি, স্লিট দেখাইছি মাত্র দুইটা স্লিট এখানে দেখাইছি। এ বি এর মান ভিন্ন ভিন্ন, হ্যাঁ ভিন্ন ভিন্ন হবে, একই হতে পারে তবে ভিন্ন ভিন্ন ধরে রাখলাম আমরা, একই হলেও সমস্যা নাই। এই হচ্ছে স্লিট, এই হচ্ছে প্রতিবন্ধক। স্লিটের প্রস্থ হচ্ছে এ, স্লিটের প্রস্থ হচ্ছে এ, প্রতিবন্ধকের প্রস্থ হচ্ছে বি, আবার এখানে স্লিট এ। তো দেখো তো, এই রে এবং এই রে, এই দুটো রে এর মধ্যে পথের পার্থক্য হচ্ছে a+b sin থিটা। আবার এই রে এবং এই রে, এদের মধ্যে পথের পার্থক্য হচ্ছে a+b sin থিটা। ড্র করতে পারো, না করলে সমস্যা নেই, শর্তটা মনে রাখতে পারলে হলো। বা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে ড্র করে নিও, বইতে ড্র করা আছে। এই রে এবং এই রে, এদের মধ্যে পথের পার্থক্য হচ্ছে a+b sin থিটা। এই রে এবং এই রে, এদের মধ্যে পথের পার্থক্য হচ্ছে a+b sin থিটা। এই রে গুলোকে বলা হয় অনুরূপ রে, অনুরূপ রশ্মি। এটা এবং এটা অনুরূপ রশ্মি, এটা এবং এটা অনুরূপ রশ্মি। এরকম গ্রেটিং এর মধ্যে অসংখ্য অনুরূপ রশ্মি আছে, অসংখ্য অনুরূপ রশ্মি। ধরো আমি এটাকে পয়েন্ট আকারে আইডেন্টিফাই করলাম, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি। এ এবং সি অনুরূপ রশ্মি, এ এবং সি অনুরূপ রশ্মি। তারপর বি এবং ডি অনুরূপ রশ্মি। অনুরূপ রশ্মি দ্বয়ের মধ্যে, অনুরূপ রশ্মি দ্বয়ের মধ্যে পথ পার্থক্য
পথ পার্থক্য আমরা যেভাবে পথ ডিফারেন্স ক্যালকুলেট করছি আগে ঠিক সেভাবে ক্যালকুলেট করলে আমরা দেখতে পারবো যে পথ পার্থক্যটা আসবে হচ্ছে del x equal to a plus b sin theta, a plus b sin theta বা d sin theta, a plus b মানে হচ্ছে d। এখন তো আমরা একটু খেয়াল করি এই পয়েন্ট যেটা দেখা যাচ্ছে লেন্সের মাধ্যমে লাইট আলোক রশ্মিগুলো একটা পয়েন্টে মিলিত করছে, এটা বুঝাইছে আর কিছু না। এই পয়েন্টে আলোক রশ্মিগুলো যেটা মিলিত হচ্ছে তাদের মধ্যে কোনো পথ পার্থক্য নাই, ওটার মধ্যে কোনো পথ পার্থক্য নাই। আরেকটা হচ্ছে ও প্রাইম, এখন ও প্রাইমটা কি চরম হবে না অবম হবে সেটা ডিপেন্ড করবে পথের পার্থক্যের উপর। আর এই পথের পার্থক্য বলতে বোঝাচ্ছে অনুরূপ বিন্দুগুলোর মধ্যে পাথ ডিফারেন্স। এই অনুরূপ বিন্দুগুলোর মধ্যে যে পথের পার্থক্য, এই পথের পার্থক্য যদি del x equal to d sin theta n equal to যদি n ল্যামডা হয়, এবার আমরা পাবো হচ্ছে চরম। আগেরটার উল্টা, একক চিরের জন্য তার উল্টাটা পাবো, এটা d sin theta equal to n ল্যামডা। আবার এই del x equal to d sin theta n prime equal to যদি 2n plus 1 lambda by 2 হয়, তাহলে এখানে পাবো হচ্ছে অবম, অবম পাবো। তাহলে চরমের শর্ত, অবমের শর্ত। গ্রেটিং এর মাধ্যমে অপবর্তনে সাধারণত অবম নিয়ে কোনো কাজ করা হয় না। ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে অবম নিয়ে কোনো কাজ নাই, যত কাজ আছে সেটা হচ্ছে চরম নিয়ে। আগেরটা ছিল উল্টা কেন সেটা বলছি, কিন্তু এটা উল্টা হচ্ছে কারণ তার এখানে স্লিট আবার একের অধিক। আগেরটাই স্লিট ছিল সিঙ্গেল, এখানে স্লিট হচ্ছে অনেকগুলো। আর অনেকগুলো স্লিট হলে সেটা ব্যতিচারের শর্ত মেনে চলবে, কারণ ব্যতিচারও একাধিক স্লিট ছিল, একাধিক চির ছিল। আর টোটাল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা করতে পারবো না, সেটা আপাতত আমাদের সাধ্যের বাইরে। তাহলে del x equal to n lambda এই শর্তে আমরা পাবো চরম, del x equal to 2n plus 1 lambda by 2 এই শর্তে আমরা পাবো হচ্ছে অবম। সময় লেগে যাবে, করা যেত কিন্তু আমাদের হাতে তো সময় নাই। আচ্ছা, তাহলে del x equal to d sin theta n equal to n lambda এই সমীকরণটা নিয়েই সাধারণত ডিফ্রাকশন গ্রেটিং এর বাকি অ্যানালাইসিস, এই সমীকরণটা নিয়ে। এখান থেকে যে কাজটা করা হয়, d মানে হচ্ছে a plus b sin theta n equal to d sin theta n equal to n lambda। একই রকম ভাবে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা লিখব d theta n equal to n lambda, theta n equal to n lambda by d, 1 by d মানে ক্যাপিটাল n, তাহলে ক্যাপিটাল n n lambda। এখান থেকে lambda equal to আমরা পাবো theta n বা sin theta n ক্যাপিটাল n স্মল n। এই সমীকরণের সাহায্যে মনোক্রোমেটিক লাইটের বা একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। সাইন রাখতেও পারো, না রাখলেও কোনো সমস্যা নাই, কারণ অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র হবে, 0.001 ডিগ্রি, 0.03 ডিগ্রি, 0.02 ডিগ্রি, নরমাল 2-3 ডিগ্রি অ্যাঙ্গেলই অনেক কম সাইনের হিসাবে। তো গ্রেটিং এর মাধ্যমে অপবর্তন সাধারণত এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন খুব বেশি আসে না, সিঙ্গেল স্লিট থেকে ক্রিয়েটিভ কোশ্চেন বেশি আসে। এখানে শুধু এই ফর্মুলাটা মনে রাখবা, শর্তটা মনে রাখবা। শর্তের স্টার্টিং হচ্ছে n equal to 1 2 3, n equal to 1 2 3, আর 0 হলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কেন্দ্রীয় চরম পাওয়া যায়, সেন্ট্রাল ম্যাক্সিমাম। স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরের টপিকসে চলে যাব। লাস্ট টপিক সেটা হচ্ছে অপবর্তন বা সমবর্তন। অপবর্তন সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট বা সমবর্তন। স্ক্রিনশট নিয়ে নাও। এটার উপর ডিপেন্ড করে একটা প্রবলেম দেই। এটা হচ্ছে ডিফ্রাকশন গ্রেটিং এর উপরে প্রবলেম।
এটার অ্যান্সারটা মনে হয় আমার কাছে ছিল এই মুহূর্তে, কোথায় রাখলাম? আচ্ছা, সলভ করতে থাকো, আমি অ্যান্সার নেক্সট ক্লাসে চেক করব। নেক্সট ক্লাসে আমরা অ্যান্সারটা চেক করব। স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার আসো পোলারাইজেশন অফ লাইট। পোলারাইজেশন অফ লাইট, আলোর সমবর্তন। আমরা আলোর 4টা তত্ত্ব পড়েছিলাম, মানে নাম পড়ছিলাম আর পড়েছিলাম, দুইটা ডিটেলস পড়েছিলাম আর একটা বাকি দুটো এখনো পড়ি নাই। প্রথমটা ছিল আলোর কণা তত্ত্ব। আলোর কণা তত্ত্ব ছিল নিউটনের। নিউটন সাহেব আলোর কণা তত্ত্ব দিয়েছিলেন কত সালে? আমরা 1675 মোস্ট প্রবাবলি প্রথম দিন পড়েছিলাম ফিজিক্যাল অপটিক্সে। এটা ছিল কণা তত্ত্ব। পরবর্তীতে এই কণা তত্ত্বের মাধ্যমে প্রতিফলন প্রতিসরণকে ব্যাখ্যা করা যায়, কিন্তু ব্যতিচার অপবর্তন এগুলো ব্যাখ্যা করা যায় না। তারপরে আসলো হাইজেন্সের তরঙ্গ তত্ত্ব। হাইজেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়ে প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন ব্যাখ্যা করা যায়, কিন্তু হাইজেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর সমবর্তনকে ব্যাখ্যা করা যায় না, পোলারাইজেশন অফ লাইট কে এক্সপ্লেন করা যায় না। তখন চলে আসলো তোমার ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তত্ত্ব, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তাড়িত চুম্বক তত্ত্ব। এটাও আমাদের কিন্তু ডিটেইলস সিলেবাসে নাই, শুধুমাত্র হেডিংস এ আকারেই বলা আছে যে লাইট একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটার প্রকল্প ডিটেইলস আমাদের সিলেবাসে বর্ণনা করা নাই। আমরা আউটকাম গুলোই নেই, রেজাল্ট গুলোই নিচ্ছি তাড়িত চুম্বক তরঙ্গ থেকে। রেজাল্ট গুলো নিয়ে আমরা দেখাচ্ছি যে লাইটটা কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যতটুকু তোমাদের জন্য বোঝানো যায়, যেহেতু টোটাল থিওরিটা নাই, টোটাল ডিরাইভেশন ক্যালকুলেশন কিছুই আমাদের নাই। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হিসেবে বলা হচ্ছে, ম্যাক্সওয়েল বলেছেন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা তাড়িত চুম্বক তরঙ্গ, এটা ম্যাক্সওয়েল বলেন, তোমার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি বলেন যে লাইট, ম্যাক্সওয়েল বানান ভুল, ম্যাক্সওয়েল বেঁচে থাকলে রাগ করতো। তে বলেন যে লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাড়িত চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমি পরবর্তীকালে এটাকে শর্টলি বলবো ইএম। লাইট হচ্ছে একটা ইএম, এটা হচ্ছে তার কথা, তার অ্যাজাম্পশনটা আমরা নিচ্ছি। তিনি যেটা বলছেন রেজাল্ট হিসেবে যেটা আমাদের জানাইছেন সেটাই আমরা নিচ্ছি। এবং তিনি এটা বললেন, যদি একটা অ্যাক্সিস বরাবর তড়িৎ ক্ষেত্র থাকে, আরেকটা অ্যাক্সিস বরাবর যদি চৌম্বক ক্ষেত্র থাকে, আরেকটা অ্যাক্সিস বরাবর এই তরঙ্গটা সঞ্চালিত হয়, তরঙ্গটা সঞ্চালিত হয়, তাহলে আমরা ধরলাম যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ভালো করে খেয়াল করো, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ধরো ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র আছে, এক্স অ্যাক্সিস বরাবর আছে চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করেছি আমরা এর আগে। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, এটা শুধু বাঁকা, চৌম্বক ক্ষেত্র বি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে ধরো তড়িৎ ক্ষেত্র ই। আগে অবশ্যই চৌম্বক ক্ষেত্র না, আগে তড়িৎ ক্ষেত্র, কেন পরে বলতেছি। ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ই, এক্স অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বি, আর জেড অক্ষ বরাবর হচ্ছে তরঙ্গ। তাহলে তড়িৎ ক্ষেত্রের চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের কম্পনটাকে আমি আগে দেখাই। তড়িৎ ক্ষেত্রের কম্পনটা হচ্ছে এরকম,
কম্পন বা ভাইব্রেশন মানে হচ্ছে আসলে তরঙ্গ, আমরা জানি। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কম্পন। তড়িৎ ক্ষেত্রগুলো এইভাবে কাঁপতেছে, চার্জ গুলো এইভাবে কাঁপতেছে, আয়ন গুলো এইভাবে কাঁপতেছে। আর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় হচ্ছে বি এর দিকে। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ভাইব্রেশন। চৌম্বক ক্ষেত্রের ভাইব্রেশন, চৌম্বক ক্ষেত্রের ভাইব্রেশন, আর এটা ছিল তড়িৎ ক্ষেত্রের ভাইব্রেশন। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলারলি আছে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলারলি আছে। ই পারপেন্ডিকুলার টু বি। তরঙ্গ কোন দিকে যাচ্ছে? তরঙ্গ জেড অক্ষ বরাবর যাচ্ছে। এটা হচ্ছে তরঙ্গের দিক, তরঙ্গের দিক। আরো কিছু রেজাল্ট ছিল, ম্যাক্সওয়েল কিছু রেজাল্ট দেন, কিছু ক্যালকুলেশন করে তার কিছু রেজাল্ট যেগুলো ছিল এই তত্ত্বের বা এই থিওরির, এই রেজাল্ট গুলো হচ্ছে, আমি রেজাল্ট গুলো লিখে দিচ্ছি যদি ম্যাথ করতে কখনো কাজে লাগে। তিনি যে ইলেকট্রিক ফিল্ডকে কনসিডার করেছিলেন সেটা ছিল এরকম, ই ইকুয়াল টু ই এম সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তিনি যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রটাকে কনসিডার করেছিলেন সেটা ছিল বি ইকুয়াল টু বি এম সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ই এম আর বি এম হচ্ছে প্রত্যেকটা ভাইব্রেশনের বিস্তার। এবং তার ক্যালকুলেশন থেকে তিনি পেয়েছিলেন যে ই এম ডিভাইডেড বাই বি এম, অনেক বইতে এটাকে ই নট দ্বারা দেখাইছে, আমি এম দ্বারা দেখাইলাম ম্যাক্সিমাম, ই এম ডিভাইডেড বাই বি এম ইকুয়াল টু ওমেগা বাই কে ইকুয়াল টু আসে হচ্ছে সি। সি মানে হচ্ছে আলোর বেগ। এটা তার একটা আউটকাম, এটা ম্যাক্সওয়েলের একটা আউটকাম। ম্যাক্সওয়েলের আরেকটা আউটকাম হচ্ছে তিনি সিটাকে আরো একভাবে পেয়েছিলেন, 1/√ওভার মিউ নট এপসিলন নট। মিউ নট এর পরিচয় আমরা জানি, চৌম্বক ক্ষেত্রের প্রবেশ্যতা, আর এপসিলন নট হচ্ছে ভেদনযোগ্যতা। কে হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার তোমার জন্য না, আর একটু উপরে গেলে তুমি ওয়েভ নাম্বার বলবা, তোমার জন্য কে হচ্ছে ওয়েভ কনস্ট্যান্ট, তরঙ্গের ধ্রুবক। এই কে মানে হচ্ছে 2π/λ। ওয়েভ নাম্বারটা তোমার সিলেবাস এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, তুমি বলবা ধ্রুবক। ওয়েভ কনস্ট্যান্ট বলবা তুমি, ওয়েভ কনস্ট্যান্ট। তাহলে এই রেজাল্ট গুলো ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে পাওয়া যায়। স্টার্ট করেছিলেন তিনি এই তরঙ্গ থেকে, ই এবং বি নিয়ে স্টার্ট করেছিলেন, ফাইনালি গিয়ে তিনি বলেন সি ইকুয়াল টু আসে ইএম বাই বিএম। সি আরো একটা এক্সপ্রেশন পান 1/μ0 এপসিলন নট, এবং এগুলোর ভ্যালু কিন্তু আমাদের জানা। মিউ নটের ভ্যালু আমরা জানি 4π10⁻⁻7, এপসিলন নটের ভ্যালু জানি 8.854 10⁻⁻12। এগুলো বসায় দিলে লাইটের ভেলোসিটি চলে আসে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পিজো যেভাবে লাইটের ভেলোসিটি ক্যালকুলেট করেছিল সেটার সাথে এটা মিলে যায়। এই ছিল ম্যাক্সওয়েলের থিওরি। অর্থাৎ ম্যাক্সওয়েলের থিওরিতে ইলেকট্রিক ফিল্ড কিন্তু আগে, পরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আর তরঙ্গের যে দিক এরা আগে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে পরে। অর্থাৎ ই এর চেঞ্জের ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে চৌম্বক ক্ষেত্রের উদ্ভব ঘটে, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনে আমরা চৌম্বক ক্ষেত্র পাই। ওকে, দেন আমরা এখন আসি পোলারাইজেশন কি। পোলারাইজেশনের ডেফিনেশনে যাচ্ছি আমরা। না, এগুলো প্রুফ লাগবে না, এগুলো তোমার সিলেবাস বহির্ভূত টপিকস। প্রুফ লাগবে তো বইয়ে দেওয়া থাকতো রে বাবা, বই তো দেওয়া নাই। হয়তো ফার্স্ট পেপারে থাকলে পড়াইতাম। এবার আসো আলোর সমবর্তনের দিকে আমরা যাই। দেখো, আমরা একটু আগে লাইটকে দেখাইছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমাদের স্টার্টিং এখান থেকেই হবে, এখান থেকেই হবে, এখান থেকে স্টার্ট করব। ধরো এই হচ্ছে একটা প্লেন,
এখানে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে, সব আছে। এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে জেড অ্যাক্সিস। তাড়িত চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে সৃষ্টি হয়, ধরো এটা হচ্ছে এই জায়গায় সোর্স রাখা আছে। সোর্স মানে কি, এখানে অসংখ্য আয়ন আছে, অসংখ্য আয়ন, নেগেটিভ আয়ন, ইলেকট্রন বলো, আয়ন বলো, এরা কি করতেছে, ভাইব্রেট করতেছে, অসিলেট করতেছে, কাঁপতেছে। তুমি যে বাসায় তোমার যে লাইট আছে, লাইটের ভিতরে যেখানে সোর্স, যেখানে ফিলামেন্ট, সেখানে এই আয়ন গুলো বা সোর্স গুলো ভাইব্রেট করে, অসিলেট করে, কাঁপাকাঁপি করে। তো ঠিক সিমিলারলি এই জায়গায় আমি সোর্স গুলোকে রাখছি, এক একটা এক এক ভাবে কাঁপতেছে। সবাই যে একই রকম ভাবে কাঁপবে তার কোনো গ্যারান্টি নাই। এক একটার ভাইব্রেশন এক এক দিকে, এক এক রকম ভাবে তারা কাঁপতেছে, ভাইব্রেট করতেছে, অসিলেট করতেছে। এই অ্যারো গুলো হচ্ছে এক একটা আয়নের অসিলেশন বা ভাইব্রেশন, এক একটা আয়নের অসিলেশন বা ভাইব্রেশন। আয়ন গুলো যদি কাঁপে, ইলেকট্রিক ফিল্ড পরিবর্তিত হয়, আর ইলেকট্রিক ফিল্ড পরিবর্তিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো ম্যাক্সওয়েল দেখান, ইলেকট্রিক ফিল্ড যদি একদিকে কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড তার সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে, এবং তাদেরও সাথে 90 ডিগ্রি কোণে তরঙ্গটা সঞ্চালিত হয়। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। আয়ন গুলো ভাইব্রেট করতেছে, অসিলেট করতেছে, ভাইব্রেট করতেছে, অসিলেট করতেছে, যার ফলে আমরা তরঙ্গ পাই। তরঙ্গটা কোন দিকে পাই? তরঙ্গটা পাই জেড অ্যাক্সিসে। তরঙ্গটা আমরা জেড অ্যাক্সিসের দিকে পাই। ওকে, মাত্র শুরু করছি। অসিলেশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, কম্পন হচ্ছে আয়নগুলোর। সোর্স, লাইটের সোর্স এটা। লাইটের সোর্স মানে সেখানে আয়ন আছে, আয়নগুলো ভাইব্রেট করতেছে, আয়নগুলো ভাইব্রেট করতেছে, আর এখানে তরঙ্গ পাচ্ছি আমরা জেড অক্ষ বরাবর, ধরে নিলাম। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে একটু শর্ট করে দেই। ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একই ডায়াগ্রাম আরেকভাবে আঁকতেছি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তোমরাও আঁকবা। ভাইব্রেশন আগের মতোই ছিল, ভাইব্রেশন আগের মতোই ছিল। এই হচ্ছে ভাইব্রেশন, এই হচ্ছে ভাইব্রেশন। আর মাঝখানে যে কালো কালারটা দেখা যাচ্ছে ডট, এই কালো কালারের মানে হচ্ছে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ওই কালোটা আসলে জেড অ্যাক্সিস। এই কালো দ্বারা বোঝাচ্ছি জেড অ্যাক্সিস বরাবর তরঙ্গ আসতেছে, মানে স্ক্রিন থেকে বাইরের দিকে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে, স্ক্রিন থেকে বাইরের দিকে তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে, এটা বোঝাচ্ছি। আচ্ছা, এটাকে আরেকটু শর্ট করব, এটাকে আরেকটু শর্ট করব। দেখো ডট, এই ডট দ্বারা জেড অ্যাক্সিস, ডট দ্বারা জেড অ্যাক্সিস। একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো এক্স অ্যাক্সিস এরকম, আমরা তো তরঙ্গ দেখাইলাম এইভাবে। এই যে ভাইব্রেশনটা এদিকে আছে, ভাইব্রেশনটা এদিকেও 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 আছে, আবার ভাইব্রেশনটা এদিকেও আছে। তাহলে আমরা যে এই ভাইব্রেশন গুলোকে দেখাচ্ছি, এগুলো কি? এগুলো আসলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। এগুলো আসলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। দেখো তো আমরা এই কাজটা করতে পারি কিনা। এটাকে কি উপাংশে ভাগ করতে পারি, একটা এদিকে আর একটা এদিকে। এটাকে উপাংশে ভাগ করতে পারি, একটা এদিকে আর একটা এদিকে। এটাকে উপাংশে ভাগ করতে পারি, একটা অংশ এদিকে আর একটা অংশ এদিকে। এটাকেও ভাগ করতে পারি, একটা অংশ এদিকে আর একটা অংশ এদিকে। অর্থাৎ যেগুলো মাঝামাঝিতে আছে সেগুলোকে আমরা উপাংশে বিভাজিত করতে পারি। কিভাবে করবো সেটা পরের কথা, করতে পারি। ভেক্টর রাশি মানে উপাংশে বিভাজিত করা যায়। এই যে বিভাজিত করে ফেলছি, তাহলে আমাদের থাকতেছে কয়টা? চারটা থাকতেছে। বাকিগুলোকে কি করলাম? বাকিগুলোকে উপাংশে বিভাজিত করে দিলাম, বাকিগুলোকে উপাংশে বিভাজিত করে দিলাম, এবং সেটাকেই এখন আমি লিখবো এই জায়গায়। এই এই এটা হচ্ছে ভাইব্রেশন, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তরঙ্গের দিক, জেড অ্যাক্সিস বা তরঙ্গের দিক। জেড অ্যাক্সিস মানেই হচ্ছে তরঙ্গের দিক। আর এখানেও কিন্তু এক্স ওয়াই প্লেন আছে,
এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এই সবগুলোই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, জাস্ট একটু কি করছে, ভাঁজ করে রাখছে ব্যাপারটা, কাপড় ভাঁজ করে রাখে না, ভাঁজ করে রাখছে। এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সবগুলোই হচ্ছে আনপোলারাইজড লাইট, অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো, এগুলো সবগুলোই হচ্ছে আনপোলারাইজড। সূর্য থেকে যে লাইটটা পাচ্ছি আমরা সেটা আনপোলারাইজড, অসমবর্তিত আলো। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, আমি এই ডায়াগ্রামের পরে এই ডায়াগ্রামে আসতেছি। এটা হচ্ছে ডায়াগ্রাম নাম্বার 1, ডায়াগ্রাম নাম্বার 2, ডায়াগ্রাম নাম্বার 3, ডায়াগ্রাম নাম্বার 4, ডায়াগ্রাম নাম্বার 5। আমি 4 থেকে 5 এ আসলাম। 5 এ এসে কি বোঝাচ্ছে, এই যে এখানে যেটা জেড অ্যাক্সিস ছিল, এইবার সেই জেড অ্যাক্সিসটাকে আমি এটা দ্বারা বোঝাচ্ছি। লেজার পয়েন্টের দিকে খেয়াল করো, আমি রিপিট করব না কিন্তু। এটা হচ্ছে জেড অ্যাক্সিস, সময় নাই। এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই হলো জেড অ্যাক্সিস। তরঙ্গ জেড অ্যাক্সিস বরাবর সঞ্চালিত হচ্ছে, তরঙ্গ জেড অ্যাক্সিস বরাবর সঞ্চালিত হচ্ছে। আবার একটু খেয়াল করো, এই যে এটা কাঁপতাছে এক্স অক্ষ বরাবর, এটা কাঁপতাছে ওয়াই অক্ষ বরাবর, তরঙ্গ যাচ্ছে জেড অক্ষ বরাবর। ভালো করে খেয়াল করো 4 নম্বর ডায়াগ্রামে, এই যে কাঁপতেছে এক্স অক্ষ বরাবর, কাঁপতেছে ওয়াই অক্ষ বরাবর, তরঙ্গ যাচ্ছে জেড অক্ষ বরাবর। এইবার এই যে ভার্টিক্যাল লাইনগুলো, উলম্ব লাইনগুলো, এগুলোকে বললাম আমি ওয়াই অক্ষ বরাবর কাঁপতেছে। এই যে ওয়াই অক্ষ বরাবর কাঁপতেছে, ওয়াই অক্ষ বরাবর কাঁপতেছে, ওয়াই অক্ষ বরাবর কাঁপতেছে। এগুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আর এই যে ডট গুলো যেগুলো আছে, এই ডট গুলো এক্স অক্ষ বরাবর কাঁপতেছে, এক্স অক্ষ বরাবর কাঁপতেছে, এক্স অক্ষ বরাবর কাঁপতেছে, এক্স অক্ষ বরাবর কাঁপতেছে। আমাকে এখন অ্যান্সার দিবা তোমরা, তোমরা না বলা পর্যন্ত কিন্তু আমি আর কথা বলবো না। এই যে এই কম্পনটা যেটা ওয়াই অক্ষ বরাবর কাঁপতেছে, সেটা কোন প্লেনে বা কোন তলে কাঁপতেছে? তরঙ্গ যাচ্ছে জেড অক্ষ বরাবর, সে কাঁপতেছে ওয়াই অক্ষ বরাবর। এই কণাগুলো, এই আয়নগুলো কোন তলে কাঁপতেছে? যেগুলো অ্যারো, ভার্টিক্যাল অ্যারো দেওয়া আছে, উলম্ব অ্যারো, সেগুলো কোন তলে কাঁপতেছে? নো, এক্স ওয়াই তল কিভাবে হয়? এক্স জেড প্লেনে কাঁপতেছে। এগুলো এক্স প্লেন জেড তলে কাঁপতেছে, এই যেগুলো ভার্টিক্যাল গুলো, এগুলো কাঁপতেছে হচ্ছে এক্স জেড প্লেন, অর্থাৎ এদের ভাইব্রেশনটা হচ্ছে এক্স, সরি ওয়াই জেড প্লেন, এক্স জেডও না, ওয়াই জেড প্লেন। ভুল বলছো যে বলছো, ওয়াই জেড প্লেনে কাঁপতেছে। আর ডট গুলো কাঁপতেছে হচ্ছে এক্স জেড প্লেনে। এই ডট ডট এই ডট গুলো কাঁপতেছে হচ্ছে এক্স জেড প্লেনে। তার মানে দেখো, এই লাইট গুলোকে আনপোলারাইজড বলা হচ্ছে তার কারণ, অসমবর্তিত আলো বলা হচ্ছে তার কারণ, তাদের কম্পনটা একাধিক তলে আছে, একাধিক প্লেনে আছে, তাদের কম্পনটা একাধিক প্লেনে আছে। ওয়াই জেড প্লেন, ওয়াই অ্যাক্সিস বরাবর কাঁপতেছে, জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে কম্পনটা ওয়াই জেড প্লেনে আছে, তল, সারফেস। আর আরেকটার কম্পন আছে, ডট গুলোর কম্পন আছে এক্স জেড প্লেনে বা এক্স জেড তলে। তাহলে তরঙ্গ যাচ্ছে জেড অক্ষ বরাবর, কম্পনটা হচ্ছে, একটা কম্পন হচ্ছে ওয়াই জেড প্লেনে, আরেকটা কম্পন হচ্ছে এক্স জেড প্লেনে। তাহলে লাইটের যে কম্পনটা সেটা দুইটা প্লেনে দেখা যাচ্ছে, আমরা এখানে শো করতেছি দুইটা প্লেনে। তো দুইটা প্লেনে থাকার মানে হচ্ছে অসমবর্তিত আলো। এই সবগুলোই হচ্ছে অসমবর্তিত আলো। প্রথমটা অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো, সবগুলা অসমবর্তিত আলো, আনপোলারাইজড লাইট, ইউপিএল। পরেরটা ইউপিএল, আনপোলারাইজড লাইট, সবগুলোই ইউপিএল আনপোলারাইজড লাইট, ইউপিএল আনপোলারাইজড লাইট। এই সবগুলো হচ্ছে অসমবর্তিত আলো। এমন যদি কোনো প্রসেস হয় যে এই ভাইব্রেশনটা শুধুমাত্র একটা তলে বিদ্যমান করা যায়, একটা প্লেনে রেস্ট্রিক্ট করা যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সমবর্তিত আলো। এই কম্পনটাকে যদি শুধুমাত্র একটা প্লেনে সীমাবদ্ধ করা যায়, আইদার ওয়াই জেড অর এক্স জেড, একটা প্লেনে সীমাবদ্ধ করতে পারলে সেটাকে সমবর্তিত আলো বলে, পোলারাইজড লাইট বলে। পোলারাইজ সানগ্লাস ইউজ করো না, ওই সানগ্লাসে গ্লাসগুলো এমন ভাবে কাজ করে যেন তোমার ভাইব্রেশনটাকে একটা প্লেনে রাখে, এবং সেটা চোখের জন্য ভালো, মাথা ব্যথা করে না। বাকিটা পরে, আচ্ছা আগে প্রসেসটা দেখি। তাহলে এই হচ্ছে ভাইব্রেশনটা, একটা প্লেনে রেস্ট্রিক্ট করব, একটা প্লেনে রেস্ট্রিক্ট করার উপায়টাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। তার মানে আমরা এখান থেকে ডায়াগ্রামটা কেমন হলে সেটা পোলারাইজড লাইট বলবো, ডায়াগ্রামটা শুধুমাত্র এইটা থাকবে, এই যেগুলা, অথবা ডট গুলো থাকবে।
দেখো ডান পাশে, এটা পোলারাইজড লাইট, অথবা এটা থাকলে এটাও পোলারাইজড লাইট, সমবর্তিত আলো। আর এগুলো সব অসমবর্তিত আলো ছিল। আর এখন এটা হচ্ছে সমবর্তিত আলো, সমবর্তিত আলো। কারণটা কি, এখন তারা একটা প্লেনে কাঁপতেছে। একটা প্লেনে কাঁপতেছে, এ কাঁপতেছে ওয়াই জেড প্লেনে, এ কাঁপতেছে এক্স জেড প্লেনে। এটা জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এখানে আয়নগুলো কাঁপতেছে ওয়াই জেড প্লেনে, আর এখানে আয়নগুলো কাঁপতেছে এক্স জেড প্লেনে। এটাও সমবর্তিত আলো, এটাও সমবর্তিত আলো, কিন্তু এটা অসমবর্তিত আলো। এমসিকিউ এর অপশনে কিন্তু থাকে নিচের কোনটি সমবর্তিত আলো নির্দেশ করে, নিচের কোনটি অসমবর্তিত আলো নির্দেশ করে না, অপশনে থাকবে কিন্তু একদম চিত্র আকারে অপশন থাকবে। গত বছরের টেস্ট পরীক্ষার কোশ্চেন দেখো। তাহলে সমবর্তিত আলো অসমবর্তিত আলো যে প্রক্রিয়ায় আমি এখান থেকে এখানে আসতে পারবো সেটাকে বলা হচ্ছে পোলারাইজেশন, সমবর্তন। আমি স্ক্রিন চেঞ্জ করতেছি, তাহলে সমবর্তনের ডেফিনেশনে যাচ্ছি। সমবর্তনের ডেফিনেশন, অ্যাবসেন্ট লিস্ট গুলো দিয়ে দিও ক্যাপ্টেন, অ্যাবসেন্ট লিস্ট। সমবর্তনের ডেফিনেশন দেখো, আলোর কম্পনকে আলোর গতির দিকের সাথে একটি নির্দিষ্ট সমতলে সীমাবদ্ধ করার প্রক্রিয়াকে আলোর সমবর্তন বলে। অনেকগুলো প্রসেস আছে সমবর্তন করার, অনেকগুলো, আমরা শুধু ডেফিনিশন করতেছি। এটা একটা হিউজ টপিকস, অনেক বড় একটা টপিকস, অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক থিওরি আছে। আলোর কম্পনকে আলোর গতির দিকের সাথে একটি নির্দিষ্ট সমতলে সীমাবদ্ধ করার প্রক্রিয়াকে আলোর সমবর্তন বলে। এটা ছিল আনপোলারাইজড, পরের গুলো হচ্ছে পোলারাইজড। ইউ পি এল পি এল পি এল। এবং এগুলোর আরেকটা নাম আছে, সমতল সমবর্তিত আলো। আরেকটা নাম বলা হয় সমতল সমবর্তিত আলো। প্লেন পোলারাইজড লাইট। কেন সমতল বলা হচ্ছে, কারণ বৃত্তাকার সমবর্তিত আলো আছে, উপবৃত্তাকার সমবর্তিত আলো আছে, অনেক ধরনের সমবর্তিত আলো আছে। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে সমতল সমবর্তিত আলো, সমতল সমবর্তিত আলো। স্ক্রিনশট নিয়ে নাও, আমার কাজ প্রায় শেষের দিকে, ডিটেলস পড়াইতে পারছি, এটাই হচ্ছে কথা। কই অ্যাবসেন্ট লিস্ট কই ক্যাপ্টেন? এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমার সর্বপ্রথম আলোটাকে কিন্তু, সর্বপ্রথম আলোকে কিন্তু বলা হইতো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আগে আগে আলোকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হইতো। পরবর্তীকালে হাইজেন্স কিন্তু সমবর্তন সর্বপ্রথম অবজার্ভ করেন। তিনি একটা ক্রিস্টালের ভিতর দিয়ে লাইটকে পাস করায় দেখেন যে আলো সমবর্তিত হয়। আলোর এই ধর্ম প্রথম অবজার্ভ করেন হচ্ছে হাইজেন্স, সর্বপ্রথম তিনি এটা অবজার্ভ করেন, কিন্তু তিনি তার তত্ত্ব দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারেন নাই। পরবর্তীকালে ম্যাক্সওয়েল যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দেন, পরে এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে। তো আগে ধারণা ছিল আলো হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কিন্তু এখন ধারণাটা হয়ে গেছে আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। কখন? যখন সমবর্তন থিওরিটা ভালোভাবে ডিসকাস করা হলো, তখন সমবর্তন আবিষ্কার হওয়ার পর বলা হচ্ছে আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তার আগ পর্যন্ত রেজাল্ট পাওয়া যায় নাই আলো কি তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কিভাবে সেটা আমরা দেখব, এবং সমবর্তিত হওয়ার একটা প্রসেস আমরা এখন দেখব, দেখে শেষ করে ফেলবো। তো ফার্স্ট দেখাইতে হবে। প্রথমটা হচ্ছে অ্যানালজি, পরেরটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্রথমটা হচ্ছে অ্যানালজি, আর পরেরটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তব ঘটনা। তাহলে এগুলো হচ্ছে আনপোলারাইজড লাইট, ইউপিএল, ইউপিএল, ইউপিএল। কারণটা কি, এখানে দুটার তলেই কাঁপতেছে। খেয়াল করে দেখো,
আমরা ধরে নিলাম আলো একটা অনেক বড় বড় পার্টিকেল সেখানে কাঁপতেছে, ধরে নিলাম। আর আমরা সামনে একটা বোর্ড রাখছি, বোর্ডের মধ্যে একটা স্লিটকে রাখছি, স্লিট। এই ডট গুলো কাঁপতেছে হচ্ছে স্ক্রিন থেকে ভেতরে যাচ্ছে, স্ক্রিন থেকে বাইরে আসতেছে এইভাবে, আর এগুলো ভার্টিক্যালি কাঁপতেছে উল্লম্ব ভাবে। তাহলে এই ডট গুলো ব্লক হয়ে যাবে, এই স্লিটে দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না, ব্লক হয়ে যাবে, আটকায় যাবে। কিন্তু এরা স্লিট দিয়ে ভেতরে ইন করে ফেলবে। অর্থাৎ এগুলো ব্লক হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা এটা পাচ্ছি, আর এটা পাওয়ার অর্থ হচ্ছে পোলারাইজড হয়ে গেছে, পোলারাইজড হয়ে গেছে। বাট আমরা ইন প্র্যাকটিক্যাল সামনাসামনি দেখে বুঝতে পারবো না যেটা পোলারাইজ হয়েছে কি হয় নাই, দেখে বুঝতে পারবো না। লাইট, পোলারাইজ লাইট, আনপোলারাইজ লাইট যদি সামনে রাখা হয় দেখে বোঝা যায় না যে হয়েছে কি হয় নাই। এই জন্য পরে এই পোলারাইজ লাইটটাকে আবার সেই স্লিটের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পরে এটাকে হালকা রোটেট করানো হয়, পরেরটাকে দেখো, এটাকে রোটেট করানো হয়, এটাকে রোটেট আস্তে আস্তে ঘোরানো হয়। ঘোরানোর পর যদি দেখা যায় যে এগুলো হচ্ছে প্রেরিত আলো, ট্রান্সমিটেড লাইট, প্রেরিত আলোর তীব্রতা যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে ধরে নেওয়া হয় যেটা পোলারাইজড হয়ে গেছে, সমবর্তিত হয়ে গেছে। তীব্রতা কমে যাওয়ার মানে হচ্ছে আলো সব প্রবেশ করতে পারতেছে না, তার মানে অন্য কোনো কম্পন আর নাই। অন্য কোনো কম্পন থাকলে তো সেটা প্রবেশ করতো, এটা ঘোরানোর সাথে সাথে, এটা ঘোরানোর সাথে সাথে অন্য দিকে কম্পন থাকলে সেটা তো দিক দিয়ে প্রবেশ করে যেত, যেহেতু প্রবেশ করতেছে না তার মানে হচ্ছে এটা সমবর্তিত আলো। এটা হচ্ছে একটা অ্যানালজি। প্র্যাকটিক্যালটা হচ্ছে এই যে আমরা ইউজ করতেছি একটা বোর্ডের মতো, এই বোর্ডটাকে বলা হয় হচ্ছে পোলারাইজার বা সমবর্তক। এর নাম হচ্ছে পোলারাইজার, বাংলায় বলে সমবর্তক। পরে যেটা আরেকটা এরকম জিনিস ইউজ করতেছি সেটার নাম আবার পোলারাইজার না, সেটার নাম হচ্ছে অ্যানালাইজার। অ্যানালাইজার বা বিশ্লেষক, দুটো সেম থিং, নাম ভিন্ন। এই পোলারাইজার ইউজ হয় অনেক কিছুকেই পোলারাইজার হিসেবে ইউজ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে টুরমালিন ক্রিস্টাল। আমরা এখানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে টুরমালিন ক্রিস্টাল, হেক্সাগোনাল শেপের একটা ক্রিস্টাল, টুরমালিন ক্রিস্টাল। এটাও হচ্ছে সেই টুরমালিন ক্রিস্টাল। আচ্ছা, টুরমালিন ক্রিস্টালের ভিতর দিয়ে লাইটটাকে যখন পাস করানো হচ্ছে দেখা যায় যে এই ডট গুলোকে, ডট মানে এক্স জেড যে ভাইব্রেশন আছে সেটাকে ক্রিস্টালটা অ্যাবজর্ব করে ফেলে, ক্রিস্টালটা অ্যাবজর্ব করে ফেলে। ক্রিস্টালের প্রপার্টি হচ্ছে এই ডট ভাইব্রেশন গুলোকে অ্যাবজর্ব করে। আর যেগুলো ভার্টিক্যাল আছে, উল্লম্ব আছে, অর্থাৎ যেগুলো এই অ্যাক্সিসের সাথে সমান্তরাল আছে, এই অ্যাক্সিসটাকে বলা হয় সরলাক্ষ, ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস, সরলাক্ষ। যে ভাইব্রেশন গুলো সরলাক্ষের সমান্তরাল সেগুলো পাস করে যায়, আর যেগুলো সরলাক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে সেগুলো আর পাস করতে পারে না, সেগুলো আর পাস করতে পারে না, সেগুলো ব্লক হয়ে যায় বা এই ক্রিস্টাল অ্যাবজর্ব করে ফেলে। তাহলে এই যে লাইটটা পেয়ে গেলাম পোলারাইজড লাইট। তারপরে আবার আরেকটা এইরকম টুরমালিন ক্রিস্টাল দিচ্ছি, এই টুরমালিন ক্রিস্টালকে আমরা রোটেট করাবো। রোটেট করাইতে গিয়ে যদি এর ইন্টেন্সিটি, প্রেরিত আলোর ইন্টেন্সিটি বা তীব্রতা যদি কমে যায়, প্রেরিত আলোর তীব্রতা যদি কমে যায় তখন আমরা কি বলবো, যে এই আলোটা পোলারাইজড হয়ে গেছে। অর্থাৎ প্রেরিত আলোর তীব্রতার কম বেশি নিয়ে আরেকটা ফর্মুলা আছে এই চ্যাপ্টারের লাস্ট টপিকস, সেই ফর্মুলাটা হচ্ছে ল অফ মেলাস বা মেলাসের সূত্র। মেলাসের সূত্র পর্যন্ত ইম্পর্টেন্ট, মেলাসের সূত্র দিয়ে ছোটখাটো দুই একটা ম্যাথও আসতে পারে। তো আমরা এখন প্রেরিত আলোর তীব্রতাটা হিসাব করব মেলাসের সূত্র দিয়ে। স্ক্রিনশট নিয়ে নাও, আমরা মেলাসের সূত্রে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ডান? মিস্টার অনুরুদ্ধ গোস্বামী, আর ইউ প্রেজেন্ট? সাজিন কোশ্চেন পরে নিব, আপাতত পড়ানোর মোডে আছে, কোশ্চেন পরে নিচ্ছি, শেষ করি আগে, শেষ হয় না এখনো। আচ্ছা, এখন ল অফ মেলাস বা মেলাস সাহেব বলতেছে, হ্যাঁ এটাই এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যখন সম্পূর্ণ সমতল সমবর্তিত আলো বিশ্লেষকের উপর আপতিত হয়, যখন সম্পূর্ণ দুই লাইন, দুই তিন লাইন, বেশি না,
যখন সম্পূর্ণ সমবর্তিত আলো বিশ্লেষকের উপর আপতিত হয় মানে অ্যানালাইজারের উপর আপতিত হয়, আমরা তো জানি না সমবর্তিত হয়েছে কিনা। ধরো এই হচ্ছে অ্যানালাইজার, অ্যানালাইজারকে একটু ঘুরাই দিছি আমরা কত কোণে, থিটা কোণে। সমবর্তকের সাথে একটু ঘুরাই দিছি, সমবর্তক আর হচ্ছে বিশ্লেষক, হালকা একটু ঘুরাই দিলাম থিটা কোণে। সমবর্তক থেকে যে আলোটা বের হইছে সেই আলোটা হচ্ছে এটা, তার বিস্তার হচ্ছে এ, তীব্রতা ধরে নিলাম আই নট। পোলারাইজড হওয়ার পর যে লাইটটা আমরা পাইছি তার তীব্রতা হচ্ছে আই নট, বিস্তার হচ্ছে এ। এবার বিশ্লেষকের মধ্যে দিয়ে আমি যে লাইটটাকে পাস করাবো, বিশ্লেষক তো থিটা কোণে ঘুরে গেছে, তাহলে সম্পূর্ণ আলো এবার পাস করতে পারবে না, সম্পূর্ণ আলো পাস করতে পারবে না, একটা উপাংশ পাস করবে। অর্থাৎ এবার যেটা বিস্তার, প্রেরিত আলোর তীব্রতাটা হবে আই এবং বিস্তারটা হবে এ কস থিটা। নির্গত আলো যেটা, নির্গত আলোর তীব্রতাটা হচ্ছে আই, এই যে প্রেরিত আলোর তীব্রতা যে যে আলোটা বের হয়ে আসতেছে তার তীব্রতাটা আই, তাহলে তার বিস্তার কত হবে, আগে বিস্তার যদি এ হয় এবার বিস্তারটা হবে এ কস থিটা, কারণ সম্পূর্ণ আলো এর ভিতর দিয়ে পাস হইতে পারতেছে না, কারণ এটা একটু ঘুরে আছে। এই হচ্ছে কথা, বিস্তার এ আর তীব্রতা আই নট, আর প্রেরিত আলোর বিস্তার হচ্ছে এ কস থিটা, তীব্রতা হচ্ছে আই। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি জানি, বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক হচ্ছে আই নট ইজ প্রপোর্শনাল টু এ স্কয়ার। এই হচ্ছে সম্পর্ক, ওয়েভ চ্যাপ্টার থেকে আমরা জানি বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক। এখান থেকে লেখা যায় আই নট ইকুয়াল টু হচ্ছে কে এ স্কয়ার, ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয় ক্ষেত্রেও তো তীব্রতা বিস্তারের সাথে সম্পর্কিত, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু এ কস থিটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে আই স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার কস স্কয়ার থিটা। এই কে স্কয়ার মানে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি কে স্কয়ার মানে হচ্ছে আই নট, তাহলে আই নট কস স্কয়ার থিটা। এটা হচ্ছে ম্যালাসের সূত্রের ম্যাথমেটিক্যাল রূপ। দেখো এখান থেকে আমরা তীব্রতা পেয়ে যাব, আর চোখে অবজার্ভ করতে হবে না, এখান থেকে আমরা তীব্রতা মেজার করতে পারবো। যদি থিটাটা 0 ডিগ্রি হয়, অর্থাৎ পোলারাইজার এবং অ্যানালাইজার সমান্তরালে থাকে, তখন প্রেরিত আলোর তীব্রতা কত হবে, হবে হচ্ছে আই নট, থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ পোলারাইজার আর অ্যানালাইজার যদি 90 ডিগ্রি কোণে থাকে, তখন প্রেরিত আলোর তীব্রতা হবে 0। তখন তো কোনো আলো প্রবেশই করবে না, তীব্রতা থাকে কোত্থেকে আর, এই জন্য তখন তীব্রতা হচ্ছে 0। আমরা ম্যালাসের সূত্র থেকে বুঝতে পারবো যে সমবর্তিত হয়েছে কি হয় নাই, এবং প্রেরিত আলোর তীব্রতাটাও আমরা মেজার করতে পারবো। তীব্রতা পরিমাপক তোমার আছে, সেন্সর আছে বা ডিটেকটিভ ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোতে তীব্রতা, এনার্জি সব মেজার করা যায়। এই হচ্ছে আমার এই চ্যাপ্টার শেষ, ফিজিক্যাল অপটিক্স শেষ। এটা একটু অনেক কথা বলতে হয় এই চ্যাপ্টারতে, আর থিওরি বেসড চ্যাপ্টার। বলো ইউষা, বলো। আই হবে, হ্যাঁ আই স্কয়ার লিখছি না, অবশ্যই আই হবে, তাই তো বলি স্কয়ার হলো কোত্থেকে, আই ইকুয়াল টু আই নট কস স্কয়ার থিটা। স্টেটমেন্ট আকারেও আসতে পারে, আবার অঙ্ক আকারেও আসতে পারে। এই হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্সের সমাপ্তি। আমরা মঙ্গলবার রেগুলার টাইমে মডার্ন ফিজিক্স স্টার্ট করব। মডার্ন ফিজিক্স আমরা একটা টান দিব, হ্যাঁ।